পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের সংবিধানের ইতিহাসে সবচাইতে বড় একটা সংশোধনী। এই সংশোধনী মামলা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল। হাইকোর্ট ডিভিশন কিছু বাদ করেছেন আর বাকিটা রেখে দিয়েছেন। এই হাইকোর্ট ডিভিশনের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। আমরা হলাম ইন্টারভেনার অ্যাপ্লিক্যান্ট। সব কিছুকে বিবেচনা করে আজকে লিভ গ্রান্ট করেছেন। মূল গ্রাউন্ড ছিল এক নম্বর কথা, যে হাইকোর্ট ডিভিশন তত্ত্বাবধায়ক সরকারকে বহাল করেছেন ঠিকই, কিন্তু তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য যে সমস্ত অনুচ্ছেদ আছে ওই অনুচ্ছেদকে আর বাতিল ঘোষণা করেন নাই। ফলে দেখা গেছে সংবিধানের মধ্যে কন্ট্রাডিকশন রয়ে গেছে। যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফেরতের সঙ্গে আরও যে সমস্ত অনুচ্ছেদে একই ধরনের কাছাকাছি বিধান আছে, ওগুলো যদি রেস্টোর করা না হয়, ফেরত আনা না হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের বিধান পরিপূর্ণভাবে কার্যকর করা সম্ভব না। এটি ছিল একটা কথা। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ সংগঠন করার যে অধিকার, এই অধিকারকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে একেবারে বিলীন করে দেওয়া হয়েছে। তার উপরও গ্রাউন্ড নিয়েছি আমরা। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো এখানে যে পঞ্চদশ সংশোধনীর ভিত্তিতে একটা অথরিটারিয়ান সিস্টেমকে চালু করা হয়েছে, যাকে বাংলায় বলে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা। এই একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার বিরুদ্ধে আরও যে বিধান আছে সবগুলোকেই আমরা সুপ্রিম কোর্টের সামনে উপস্থাপন করেছি। সুপ্রিম কোর্ট এগুলোকে বিবেচনা করে প্রাথমিক গ্রাউন্ড পেয়েছেন, এই জন্যই লিভ গ্রান্ট করেছেন। আর লিভ শুনানি হওয়ার পর লিভ যখন রেডি হয়ে আসবে তখন আপিলে রূপান্তরিত হবে। ওই আপিলটা পরিপূর্ণভাবে শুনানি অনুষ্ঠিত হবে। তবে সবচেয়ে বেস্ট হয়তো সবগুলো একসাথে নিষ্পত্তি করতে পারলে, তাহলে কোহেয়ারেন্স যেটাকে বলে, অর্থাৎ একটার সাথে আরেকটার কোনো কন্ট্রাডিকশন যেন তৈরি না হয়, এটা নিশ্চিত করা যেত। যেমন ধরুন ফর এক্সাম্পল 20 তারিখে যে রায় হবে, ওই রায়ে যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে, তাহলে ফেরত আসবে যে পদ্ধতিতে কুল পারফিউম ডিওডোরেন্ট স্টিক এর ওডর ফাইটিং ফর্মুলা দুর্গন্ধ দূর করে দেয়, লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। এই পদ্ধতিটা আবার দেখা যাচ্ছে বর্তমান যে সংবিধান আছে, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর মধ্যে যে আনা হয়েছে 123 অনুচ্ছেদে, সেখানে বলা হচ্ছে যে সংসদ ভাঙিয়ে যাইবার 90 দিন পূর্বে শর্ট আকার ধারণ করে নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে। আর তত্ত্বাবধায়ক সরকার বলেছে সংসদ ভাঙিয়ে যাওয়ার 15 দিন পরে অনুষ্ঠিত হবে, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। তাহলে তো একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। অর্থাৎ বর্তমান পার্লামেন্ট রেখে একটা বিধান রয়ে গেছে 123-এ, আবার একইভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিধানে বলা আছে যে আগে পার্লামেন্ট ভেঙে যাবে, তারপরে 15 দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এই জন্য আমরা আগেও বলেছিলাম, এখনও আমি মনে করি একসাথে নিষ্পত্তি করতে পারলে কোনো ধরনের কন্ট্রাডিকশন ক্রিয়েট করা ছাড়াই ফাইনাল একটা অ্যাডজুডিকেশন আসতে পারত। যে প্রশ্নটি করেছেন, হ্যাঁ, এখানে একটা সম্ভাবনা থেকে যায়, এদিকে একটা রেস্টোর হবে আর ওইদিকে আরেকটা নিষ্পত্তির জন্য অপেক্ষমান থাকবে। ফলে সব কিছু একসাথে নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে জুলাই চার্টারে যে সংশোধনী আনা হয়েছে, এটি যদি গৃহীত হয় আগামী পার্লামেন্টে, তাহলে সেটাই হবে পরিপূর্ণ নিষ্পত্তি। এর আগে কিছু কন্ট্রাডিকশন থেকেই যাবে। 20 তারিখে রায় দিলেও যদি রিভাইভ হয়, তাহলে বর্তমান সিচুয়েশন তো কার্যকর করা যাচ্ছে না। বর্তমান সিচুয়েশনে আগে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের অধীনেই বর্তমান নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলেও, অটোমেটিক রেস্টোর হলেও, সেটা কার্যকর করতে পরবর্তী সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। কারণ ইন দ্য মিন টাইম সংবিধানের এই প্রস্তাবটা সংসদে উত্থাপন করার জন্য জুলাই সনদে ভিন্ন রকমভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। ওই প্রস্তাব আর ত্রয়োদশ সংশোধনীর প্রস্তাব একরকম না। ফলে এটা পরবর্তী পার্লামেন্টের উপরে অনেক কিছুই নির্ভর করবে, যাকে নাম দেওয়া হয়েছে সংবিধান সংস্কার সভা। সংবিধান সংস্কার সভা যদি জুলাই সনদে উল্লেখিত তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমকে গ্রহণ করে নেয় গণভোটের পরে, তাহলে সংবিধান সংস্কার সভায় প্রথম অপশন হিসেবে প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কোনো সুযোগ নাই। ফলে এই রাস্তাগুলো সম্পূর্ণভাবে নির্ভর করবে পরবর্তী সংবিধান সংস্কার সভায় কিভাবে গৃহীত হচ্ছে, তার উপরে নির্ধারণ করবে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত নতুন কী বিধান আসছে।